গত সপ্তাহে আমি ওহিওতে আমার এক বন্ধু জিমের মেশিনের দোকানে দাঁড়িয়েছিলাম। দুপুর 2টা বাজে, কিন্তু পুরো ওয়ার্কশপটা একদম নিস্তব্ধ। জিম তার ওয়ার্কবেঞ্চে একটা ছোট, নিখুঁতভাবে তৈরি অ্যালুমিনিয়াম পার্ট ঠুকছিল আর বিড়বিড় করে কিছু একটা গালি দিচ্ছিল। পার্টটা সে চীন থেকে এনেছে স্রেফ প্রতিযোগীদের দৌড় বোঝার জন্য। সেদিন জিম যেন ফেটে পড়ছিল। তার চোখে ওই ছোট ধাতব টুকরোটা কেবল একটা যন্ত্রাংশ ছিল না, ওটা ছিল একটা ব্যক্তিগত অপমান। তার মতে চীন সরকার তাদের কারখানায় বিনামূল্যে কাঁচামাল পৌঁছে দিচ্ছে, আর তার মতো সৎ আমেরিকান ব্যবসায়ীদের লাল ফিতার দৌড়াতে ফেলে তিলে তিলে মারছে। আচ্ছা। সে এক দীর্ঘ বক্তৃতা শুরু করল। সেখানে চীনের কারখানায় দাসের মতো শ্রম, নকশা চুরি আর নিরাপত্তার অভাবের এক ভয়াবহ চিত্র ফুটে উঠল। জিমের মধ্যে একটা অদ্ভুত গর্ব কাজ করছিল, যেন এই যে সে একটা স্পেশালাইজড কাটারের জন্য 3 দিন অপেক্ষা করে বসে আছে, এটাই হলো ব্যবসার সঠিক এবং নৈতিক পথ। রাইট। কিন্তু তারপর আমি তাকে আমার ফোনে একটা ছোট ঝাপসা ভিডিও দেখালাম। ওটা কোনো বিজ্ঞাপনী প্রচারণা ছিল না, শেনজানের একটা সাধারণ টোস্টার কারখানার ফ্লোর লিডের পাঠানো একটা ক্লিপ। ভিডিওতে দেখা গেল কাজ চলাকালীন হঠাৎ তাদের একটা বিশেষ অ্যালয় বা সংকরধাতু ফুরিয়ে গেছে। সেই কর্মী কোনো মিটিং ডাকল না, কিংবা কয়েকশো মাইল দূরের কোনো সাপ্লায়ারের কাছে কোটেশন চাইল না। সে স্রেফ একটা অ্যাপে মেসেজ দিল, আর ঠিক 20 মিনিট পর দেখা গেল একজন লোক স্কুটারে করে সেই বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর দিয়ে এসে মালামালগুলো লোডিং ডকে নামিয়ে দিয়ে গেল। বাপরে, জাস্ট 20 মিনিট! মুহূর্তের মধ্যে জিমের চেহারার সেই উত্তাপ হারিয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে এলো এক গভীর স্তব্ধতায়। সে বুঝতে পারল সে আসলে কোনো ভর্তুকি বা অসৎ উপায়ের বিরুদ্ধে যুদ্ধ করছিল না, সে আসলে হারছিল গতির লড়াইয়ে। একদম। সে যাকে এতদিন চীনের জালিয়াতি বলে অভিশাপ দিচ্ছিল, সেটা আসলে কোনো সরকারি বাজেট নয়, বরং একটা স্ট্রাকচারাল ভেলোসিটি বা কাঠামোগত গতি। জিমের কারখানাটা যেন গভীর জলের নিচে ধীর গতিতে চলছিল, আর চীনের এই 1 আওয়ার সাপ্লাই চেইন যেন পদার্থবিজ্ঞানের কোনো এক জাদুকরী শক্তিতে তাকে পেছনে ফেলে দিচ্ছিল। সত্যি অদ্ভুত একটা ব্যাপার। সেদিন জিম একটা প্রশ্নের মুখোমুখি হল, যার উত্তর তার কাছে ছিল না। চীনের এই আধিপত্য যদি স্রেফ সস্তা শ্রমের উপর নয়, বরং এই অতি ঘনত্বের ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে কি পশ্চিম কোনোদিন তাদের ধরতে পারবে? সস্তা শ্রমের সে পুরনো গদবাঁধা গল্প সরিয়ে আমাদের আজ দেখতে হবে আধুনিক উৎপাদনে চীনের আসল অস্ত্রটি ঠিক কি। জিমের এই অভিজ্ঞতাটা আসলে আমাদের একটা বিশাল ভুল ধারণাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা দশকের পর দশক ধরে ওই সস্তা শ্রমের গল্পটা শুনে আসছি তো, কিন্তু আধুনিক বাস্তবতাটা একদমই আলাদা। হ্যাঁ, সস্তা শ্রম দিয়ে দুনিয়া জয় করার আইডিয়াটা এখন আর খাকে না। একদমই না। আসল জাদুকরী মেকানিজমটা হচ্ছে যাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল ডেন্সিটি বা শিল্প ঘনত্ব। শেনজেন, দোংগুয়ান বা হংকংয়ের মতো গ্রেটার বে এরিয়াতে দূরত্বের কারণে যে ফ্রিকশন বা ঘর্ষণ তৈরি হয়, সেটা আক্ষরিক অর্থেই শূন্য। শূন্যের কোঠায় নেমে এসছে, রাইট। হ্যাঁ, আমরা সাপ্লাই চেন বলতে যা বুঝি, একটা লম্বা চেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটা ওখানে নেই। ওখানে ব্যাপারটা একটা অত্যন্ত ঘন আর ত্রিমাত্রিক জালের মতো, যেখানে সবকিছু জাস্ট হাতের নাগালে। এই ঘনত্বের ব্যাপারটা না কতটা তীব্র, সেটা শেনজেনের নানশান ডিস্ট্রিক্টের দিকে তাকালে খুব ভালো বোঝা যায়। ধরুন, লি ওয়ে নামের একজন হার্ডওয়্যার ডিজাইনারের কথা যদি বলি, সে হয়তো একটা নতুন ফোল্ডেবল ড্রোনের প্রোটোটাইপ নিয়ে কাজ করছে। বুঝতে পারছি। তো ল্যাবে স্ট্রেস টেস্টিংয়ের সময় সে দেখল ড্রোনের রুটির আর্মের সাথে লাগানো একটা স্পেশাল অ্যালুমিনিয়াম ব্র্যাকেট অতিরিক্ত চাপে মট করে ভেঙে গেল। এখন এই ঘটনাটা যদি পশ্চিমা বিশ্বের কোনো ল্যাবে ঘটত, তাহলে সমাধানের প্রক্রিয়াটা কতটা দীর্ঘ আর হতাশাজনক হতো একবার ভাবুন। সেটা তো একটা বিশাল লম্বা প্রক্রিয়া। প্রথমেই ওই প্রকিউরমেন্ট টিমকে একটা রিকোয়েস্ট ফর কোট বা RFQ পাঠাতে হতো বিভিন্ন সিএনসি মেশিনের দোকানে। রাইট, RFQ পাঠানো, তারপর দরকষাকষি করা। হ্যাঁ, দাম নিয়ে দরকষাকষি হবে। তারপর চুক্তি চূড়ান্ত হওয়ার পর কারখানার 5 অ্যাক্সিস মেশিনের শিডিউল ফাঁকা পাওয়া পর্যন্ত বসে থাকতে হবে। এরপর পার্টস তৈরি হবে,
প্যাকেজিং হবে আর লজিস্টিক নেটওয়ার্কের হাত ঘুরে ল্যাবে পৌঁছতে পৌঁছতে অন্তত 2 সপ্তাহ সময় পেরিয়ে যাবে। আর হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে এই 2 সপ্তাহের লেটেন্সি মানে হলো প্রতিযোগিতার দৌড়ে একেবারে পিছিয়ে পড়া, তাই না? একদম তাই। কিন্তু লিবের গল্পটা সম্পূর্ণ ভিন্ন একটা টাইমলাইনে চলে। তার ড্রোনের পার্টস ভাঙার পর তাকে কোনো RFQ পাঠাতে হয় না। সে স্রেফ তার ডেস্ক থেকে উঠে লিফটে করে নিচে নামে। মানে জাস্ট লিফটে করে নিচে নামছে আর কি। হ্যাঁ, অফিস বিল্ডিং থেকে বেরিয়ে 3 ব্লক হেঁটেই সে একটা স্পেশালাইজড CNC মেশিনিং ওয়ার্কশপে পৌঁছে যায়। লিওয়ে সোজা কারখানার ফ্লোরে গিয়ে মাস্টার মেশিনিস্টের সাথে বসে চা খেতে খেতে ল্যাপটপে CAD ফাইলটা খোলে। চা খেতে খেতেই কাজ চলছে। ঠিক তাই। তারা দুজনে মিলে সফটওয়্যারই ত্রুটিপূর্ণ জ্যামিতিক অংশটা ঠিক করে নেয় এবং চোখের সামনেই কোডটা সরাসরি মিলিং মেশিনে পাঠিয়ে দেয়। মেশিন কাজ শুরু করে আর মাত্র ৪৫ মিনিটের মধ্যে লিওয়ে একটা সম্পূর্ণ নতুন নিখুঁত অ্যালুমিনিয়াম ব্র্যাকেট হাতে নিয়ে আবার নিজের অফিসে ফিরে আসে। ৪৫ মিনিট? মানে যে কাজের জন্য পশ্চিমে 1 মাস সময় লাগে সেটা শেনজেনে কেবল 1 বিকেলের একটা ছোট্ট কাজ। রাইট। এই যে ভৌগোলিক ঘনত্বের কথা বলছি, এটা সবচেয়ে জীবন্ত উদাহরণ হলো হুয়াচিয়াংবেই মার্কেট। এটা সাধারণ অর্থে কোনো বাজার নয়। বিশাল বিশাল বহুতল ভবনগুলোর নিচ থেকে ওপর পর্যন্ত প্যাসিভ কম্পোনেন্ট, সেন্সর, লিথিয়াম পলিমার সেল আর মাইক্রোপ্রসেসর একেবারে ঠাসা। আমি শুনেছি এই মার্কেটটার কথা। মানে পুরো শহরটাই নাকি একটা জীবন্ত ইনভেন্টরি ওয়্যারহাউস বা গুদামঘর হিসেবে কাজ করে। একদম ঠিক শুনেছেন। যখন 1 মাইলের মধ্যে সব ধরনের যন্ত্রাংশ পাওয়া যায়, তখন কোনো কোম্পানিকে নিজেদের কারখানায় বিশাল গুদামঘর বানিয়ে পার্টস জমিয়ে রাখতে হয় না। ইনভেন্টরি ম্যানেজমেন্টের পুরো সংজ্ঞাই এখানে পাল্টে যায়। আর ঠিক এই কারণেই ওই HAX বা সিড স্টুডিওর মতো হার্ডওয়্যার ইনকিউবেটরগুলো সেখানে এত সফল। এই পুরো সিস্টেমটা নিয়ে ভাবতে ভাবতে আমার মাথায় একটা দারুণ উপমা এলো। মানে ব্যাপারটা অনেকটা কম্পিউটারের হাই পারফরমেন্স মাদারবোর্ডের মতো মনে হয় না? মাদারবোর্ড? ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণ একটা মাদারবোর্ডে যেমন CPU, মেমরি আর পাওয়ার সিস্টেম একদম মিলিমিটার দূরত্বে বসানো থাকে, যাতে ইলেকট্রনিক সিগন্যাল ল্যাটেন্সি না হয়, শেনজেন শহরটা ফিজিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের ল্যাটেন্সি ঠিক একইভাবে শূন্যে নামিয়ে এনেছে। চমৎকার একটা উপমা দিয়েছেন। মানে কাঁচামাল সরবরাহকারী, টুলিং শপ বা সার্কিট বোর্ড ফ্যাব্রিকেটর সবাই একই ব্লকের মধ্যে অবস্থান করছে, যেন পুরো শহরটাই একটা বিশাল নিখুঁত মাদারবোর্ড। রাইট। আর এই মাদারবোর্ডের সেটআপটা তো সব জায়গায় দেখা যায় না। একদমই না। মাদারবোর্ডের এই উপমাটা আসলে পশ্চিমা এবং চীনা উৎপাদন মডেলের কাঠামোগত পার্থক্যের মূল জায়গাটাতে আঘাত করে। মানে পশ্চিমা শিল্পের গঠন মূলত অনুভূমিক বা হরিজন্টাল। তারা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার উপর পারদর্শী হতে চায়। অর্থাৎ পশ্চিমা CNC মেশিনের দোকান হয়তো সকালে উড়োজাহাজের পার্টস বানাচ্ছে, দুপুরে মেডিকেল ডিভাইসের কাজ করছে আর বিকেলে সাধারণ হোম অ্যাপ্লায়েন্সের কাটিং করছে। ঠিক ধরেছেন। কিন্তু চীনের মডেলটা সম্পূর্ণ উলম্ব বা ভার্টিক্যাল। তারা কারখানাকে প্রক্রিয়ার ভিত্তিতে সাজায় না, বরং চূড়ান্ত পণ্যের চারপাশে সাজায়। এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের চরম রূপটাকে আমরা ফোর্ট্রেস ফ্যাক্টরি বা দুর্গ কারখানা বলতে পারি। এই ফোর্ট্রেস ফ্যাক্টরির একটা নিখুঁত উদাহরণ হল ডংগোয়ানে অবস্থিত মিস্টার ঝাংয়ের EV চার্জিং স্টেশন কারখানা। আমি যখন তার কারখানার লেআউটটা দেখছিলাম, সেটা সত্যি অবাক করার মতো। মিস্টার ঝাংয়ের কারখানাটা একটা ক্লাসিক উদাহরণ। হ্যাঁ, মানে একটা EV চার্জার বানাতে মূল কি লাগে? বাইরে একটা শক্ত প্লাস্টিকের কেসিং, ভেতরে বিদ্যুৎ রূপান্তরের জন্য কপারের কয়েল এবং পুরো জিনিসটা নিয়ন্ত্রণের জন্য প্রিন্টেড সার্কিট বোর্ড বা PCB। রাইট। পশ্চিমা মডেল হলে এই তিনটার জন্য 3টে আলাদা সাপ্লায়ার লাগত। কিন্তু মিস্টার ঝাং এর কোনোটি বাইরের কারোর কাছ থেকে আউটসোর্স করেন না। তার কারখানার একপাশে ইনজেকশন মোল্ডিং মেশিনে প্লাস্টিক গলিয়ে কেসিং বানানো হচ্ছে, অন্য পাশে কপার কয়েল ওয়াইন্ডিং চলছে, আর তার ঠিক পাশেই সার্কিট বোর্ডের সোল্ডারিংয়ের কাজ হচ্ছে। সবকিছু একই ছাদের নিচে। আর এই দুর্গ কারখানার অর্থনৈতিক শক্তিটা কতটা প্রবল সেটা বোঝা যায় যখন বিশ্ববাজারে কোনো সংকট তৈরি হয়। যেমন ওই ২০-২৬ সালের দিকে যখন বৈশ্বিক তামার দামের চরম অস্থিরতা দেখা দিল, পশ্চিমা কোম্পানিগুলো তখন স্থবির হয়ে পড়েছিল। কারণ তাদের সাপ্লায়াররা দাম বাড়িয়ে দিচ্ছিল বা কাঁচামাল দিতে পারছিল না। হ্যাঁ, কিন্তু মিস্টার জাং তার ভেতরের উৎপাদন প্রবাহ ঠিক রেখে বিনা বাধায় কাজ চালিয়ে গেছেন। এর পেছনে একটা বড় কারণ হল মার্জিন স্ট্যাকিং বা মাঝখানের স্তরে স্তরে মুনাফার বোঝা দূর করা।
মার্জিন স্ট্যাকিং ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। নিশ্চয়ই, যখন একাধিক ভেন্ডারের হাত ঘুরে একটা পণ্য আসে তখন প্লাস্টিক প্রস্তুতকারক 20% মুনাফা রাখে, কপার প্রস্তুতকারক 20% রাখে, এভাবে চূড়ান্ত পণ্যের দাম অকল্পনীয়ভাবে বেড়ে যায়। মিস্টার জাং মাঝখানের এই সব খরচ পুরোপুরি ছেঁটে ফেলেন। কিন্তু এখানেই তো একটা বড় প্রশ্ন চলে আসে। মানে বিজনেস স্কুলে তো আমাদের অন্য কথা শেখানো হয়। ওই কজ উইলিয়ামসন মডেল বা আউটসোর্সিং তত্ত্ব তো স্পষ্ট বলে যে নিজেরা সব না করে নির্দিষ্ট কাজে পারদর্শী তৃতীয় পক্ষের কাছে কাজ আউটসোর্স করাটাই সবচেয়ে দক্ষ উপায়। তত্ত্বটা তো এমনই। তাহলে এই ফোর্ট্রেস ফ্যাক্টরিগুলো একসঙ্গে ইনজেকশন মোল্ডিং, কপার ওয়াইন্ডিং এবং পিসিবি অ্যাসেম্বলির মতো এত জটিল আর ভিন্ন ধরনের কাজ সামলাতে গিয়ে নিজেদের প্রশাসনিক ওজনের চাপে ভেঙে পড়ে না কেন? এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। পশ্চিমা আউটসোর্সিং তত্ত্বটা একটা বড় অনুমান বা অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়ে থাকে। তারা ধরে নেয় যে বাইরের বাজারগুলো সবসময় নিখুঁতভাবে কাজ করবে। কিন্তু বাস্তবে তো তা হয় না। একদমই না। বাস্তবে প্রতিবার যখন একটা পার্টস এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যায় তখন বিপুল ট্রানজ্যাকশন কস্ট বা লেনদেন ব্যয় তৈরি হয়। একটা ভালো ভেন্ডার খোঁজা, তাদের সাথে বসে আইনি চুক্তি করা, লয়ারদের ফি দেওয়া, কোয়ালিটি কন্ট্রোল করা এবং পরিবহন খরচ, এই সব কিছুর ঘর্ষণ একসময় অভ্যন্তরীণ ব্যবস্থাপনার খরচকেও ছাড়িয়ে যায়, মুছে ফেলে। হ্যাঁ, আর এই সম্পূর্ণ ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় এবং সফল উদাহরণ হল অটোমোবাইল ইন্ডাস্ট্রির BYD। ওহ, BYDর গল্পটা আসলেই যে কোনো বিজনেস স্টাডির জন্য একটা মাস্টার ক্লাস। মানে 1995 সালে তারা কেবল একটা রিচার্জেবল ব্যাটারি কোম্পানি হিসেবে তাদের যাত্রা শুরু করেছিল। এরপর 2003 সালে তারা যখন একটা রুগ্ন অটোমোবাইল কোম্পানি কিনে নেয় তখন অনেকেই হেসেছিল। হাসারই কথা। পশ্চিমা অটোমেকাররা যেখানে টায়ার 1 বা টায়ার 2 সাপ্লায়ারের ওপর নির্ভর করে কেবল অ্যাসেম্বলিংয়ের কাজটা করে, BYD সেখানে সম্পূর্ণ উল্টো পথে হাঁটা শুরু করে। তারা বুঝতে পেরেছিল যে সাপ্লাই চেনের ওপর নিয়ন্ত্রণ না থাকলে আসল ক্ষমতা পাওয়া যাবে না। ঠিক, তাই তারা নিজেদের ব্লেড ব্যাটারি, ইলেকট্রিক মোটর, এমনকি নিজেদের সেমিকন্ডাক্টর চিপ নিজেরাই তৈরি শুরু করে। গাড়ির মতো একটা জটিল শিল্পে এটা প্রায় অকল্পনীয় একটা ব্যাপার। আর এর ফলাফল তো দুনিয়া দেখতে পেয়েছে। ওই 2021 থেকে 2023 সালের বৈশ্বিক সেমিকন্ডাক্টর সংকটের সময় ডেট্রয়েট বা স্টুটগার্টের মতো জায়গায় পশ্চিমা জায়ান্ট কোম্পানিগুলো যখন মাত্র 50 সেন্ট দামের একটা মাইক্রোকন্ট্রোলারের অভাবে গাড়ি বানানো থামিয়ে রাখতে বাধ্য হয়েছিল, তখন BYDর কি অবস্থা ছিল? ওদের নিজস্ব সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন থাকায় তাদের উৎপাদন কিন্তু একদিনের জন্য থামেনি। এর ফলেই তারা এত দ্রুত 2024 সালের মধ্যেই 1 কোটি নতুন শক্তির গাড়ি বা NEV তৈরি করে ফেলতে পেরেছিল। বিশাল ব্যাপার। হ্যাঁ, আর কনজিউমার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ফক্সকনের গল্পটাও একই রকম। পশ্চিমা বিশ্বে সাধারণ মানুষ মনে করে ফক্সকন হয়তো কেবল আইফোন অ্যাসেম্বল করে, কিন্তু বাস্তবে কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে তারা সরাসরি খনি থেকে আকরিক উত্তোলনের চুক্তি পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখে। তার মানে সাপ্লাই চেনের একেবারে শিকড় বা কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত পণ্য পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতাই এখানে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের মূল চাবিকাঠি। হ্যাঁ, একদম তাই। কিন্তু এত বিশাল উৎপাদন ব্যবস্থা কি কেবল দামি রোবট আর স্বয়ংক্রিয় মেশিনের ওপর ছেড়ে দিলেই চলে? মানে মূলধনের জোর থাকলে তো বিশ্বের সেরা 5 অ্যাক্সেস CNC মেশিন কিনে ফেলা যায়, কিন্তু সেগুলোকে এই প্রচণ্ড গতিতে চালানোর জন্য তো দক্ষ হাতের প্রয়োজন, তাই না? 20 বছরের অভিজ্ঞতা আর ফিজিক্যাল ইনটুইশন তো আর বাজার থেকে টাকা দিয়ে কিনে আনা যায় না। একদম ঠিক জায়গায় ধরেছেন। পশ্চিমা বিশ্লেষণগুলোতে প্রায় এই অতি ঘনত্বের উৎপাদন ব্যবস্থাকে কেবল অটোমেশন প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, কিন্তু উৎপাদন ব্যবস্থার আসল মেরুদণ্ড, যাকে আমরা মিডল টিয়ার টেকনিক্যাল ওয়ার্কফোর্স বলি, তাকে এড়িয়ে যাওয়া হয়। ওই যে সুজো এর মাস্টার চেনের মতো যন্ত্রশিল্পীদের কথা আমরা বলি। হ্যাঁ, ওনার কথা ভাবা যাক, যার মেশিনের সাথে কাজ করার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। যখন একজন ডিজাইনার কম্পিউটারে নিখুঁত CAD ফাইল তৈরি করেন, সেটি একটা ঘর্ষণহীন, ত্রুটিহীন কাল্পনিক জগতে থাকে। কিন্তু বাস্তবে যখন সেই ডিজাইন অনুযায়ী একটা মিলিং মেশিনে ধাতু কাটা শুরু হয়, তখন তো প্রচণ্ড উত্তাপে ধাতুর তাপীয় প্রসারণ ঘটে, তাই না? ঠিক, ভাইব্রেশনের কারণে টুল রিফ্লেকশন বা যন্ত্রের বিচ্যুতি দেখা দেয়। কোনো সফটওয়্যার বা রোবট এখনও বস্তুগত পদার্থবিজ্ঞানের এই সূক্ষ্ম আচরণগুলো আগে থেকে বুঝতে পারে না।
কিন্তু মাস্টার চেনের মতো একজন অভিজ্ঞ মানুষ কেবল স্ক্রিনের ডিজাইন আর মেশিনের আওয়াজ শুনেই বলে দিতে পারেন যে হাই স্পিড উৎপাদনে এই নির্দিষ্ট ডিজাইনটি ৫% ত্রুটি তৈরি করবে। আর তিনি সেটা তাৎক্ষণিকভাবে ঠিকও করে দিতে পারেন। হ্যাঁ, এই কারিগরি দক্ষতার অভাবটাই পশ্চিমা বিশ্বে এখন একটা বড় সংকট হিসাবে দেখা দিয়েছে। গত কয়েক দশকে পশ্চিমা দেশগুলো ভোকেশনাল বা কারিগরি শিক্ষাকে একরকম অবহেলাই করেছে এবং শুধু ৪ বছর মেয়াদী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দিকে ঝুঁকেছে। কারখানার ফ্লোরের কাজকে এক ধরনের দ্বিতীয় শ্রেণীর পেশা হিসেবে দেখা হয়েছে। একদম। কিন্তু চীন কারিগরি শিক্ষাকে তাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি বানিয়েছে। এর ফলেই তাদের কাছে আজ টেকনিশিয়ান এবং ফ্লোর লিডদের এক বিশাল নিরবিচ্ছিন্ন বাহিনী রয়েছে, যারা শুধু মেশিন চালায় না, মেশিনের ভাষা বোঝে। আর এই দক্ষ মানব সম্পদ থাকার কারণেই তো চীনের কারখানার সাংগঠনিক কাঠামো বা হায়ারার্কি অত্যন্ত ফ্ল্যাট বা সমতল হতে পেরেছে, তাই না? হ্যাঁ, পশ্চিমা কোম্পানিগুলোতে বিশাল প্রশাসনিক স্তর থাকে। কারখানায় কোনো মেশিনের সমস্যা হলে ফ্লোর সুপারভাইজার প্রথমে একটা ইনসিডেন্ট রিপোর্ট লেখেন। সেটি যায় ডিপার্টমেন্ট হেডের কাছে, তারপর ভিপি অফ অপারেশনসের সাথে মিটিংয়ের জন্য শিডিউল চাওয়া হয়। মানে একটা ছোট্ট সমস্যার সমাধানে মিটিং করতেই 2 সপ্তাহ লেগে যায়। আর সেখানে চীনের কারখানায় ফ্লোর লিডদের হাতেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া থাকে। কোনো ত্রুটি দেখা দিলে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে 10 মিনিটের মধ্যে লাইনের উৎপাদন পুনরায় চালু করে দিতে পারেন। আচ্ছা, এই যে গতির কথা আমরা বলছি, জিমের সেই প্রথম হতাশার কথায় যদি ফিরে যাই, তার ধারণা ছিল চীন সরকার কাঁচামালে ভর্তুকি দিয়ে এই গতি আর কম দাম নিশ্চিত করছে। এই ধারণাটা খুব কমন। তো একজন সাধারণ পর্যবেক্ষক হিসেবে আমারও মনে প্রশ্ন জাগে, এই বিশাল পরিমাণ তামা, স্টিল বা অ্যালুমিনিয়ামের দাম কি আসলেই সরকার কৃত্রিমভাবে কমিয়ে রাখতে পারে? অর্থনৈতিক মেকানিজমের দিক থেকে এটা কতটা যৌক্তিক? গাণিতিক এবং অর্থনৈতিক দিক থেকে এটা পুরোপুরি অবাস্তব একটা ধারণা। তামা, স্টিল বা অ্যালুমিনিয়াম হল আন্তর্জাতিকভাবে ব্যবসা করা গ্লোবাল কমোডিটি। বিশ্বের কোনো রাষ্ট্র, তা সে যত শক্তিশালী হোক না কেন, যদি কৃত্রিমভাবে লাখ লাখ টন ধাতুর দাম বৈশ্বিক বাজারের চেয়ে 20% নিচে নামিয়ে আনার চেষ্টা করে, তাহলে তো সাথে সাথে আরবিট্রাজ তৈরি হবে আর বৈশ্বিক কমোডিটি বাজার পুরোপুরি ধসে পড়বে। একদম ঠিক। চীনের এই অভাবনীয় সুবিধার আসল কারণ কোনো সাবসিডি নয়, বরং লজিস্টিক্স এবং স্কেল। একটা শহরের ভেতরে যখন শত শত কারখানা একসঙ্গে কাজ করে, তখন বিপুল পরিমাণে কাঁচামাল কেনার কারণে পরিবহন খরচ শূন্যের কোঠায় নেমে আসে। আর তাদের ওই লোকাল রিসাইক্লিং ইকোসিস্টেমটাও তো ভীষণ দক্ষ। সকালে কোনো সিএনসি মেশিনে তৈরি হওয়া অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ দুপুরে ট্রাকে করে 2 ব্লক দূরের কারখানায় চলে যায় এবং সেখানে গলে পুনরায় ব্যবহারযোগ্য রড হয়ে ফিরে আসে। রাইট, এখানে কোনো ম্যাজিক নেই, পুরোটাই লজিস্টিক দক্ষতা। আরেকটা খুব প্রচলিত ধারণা হল মেধাসত্ত্ব বা আইপি চুরি করার কারণেই তারা এত দ্রুত প্রযুক্তি আয়ত্ত করতে পারছে। কিন্তু আমরা যদি ডেটা দেখি, বিশেষ করে 2026 সালের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিফর্ম বা সংস্কারের পরের চিত্রটা, তাহলে পুরো গল্পটাই উল্টে যায়। চীন এখন 6G অ্যাডভান্সড ব্যাটারি কেমিস্ট্রি এবং অটোনমাস নেভিগেশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতের পেটেন্টের মালিক। তারা এখন নিজেদের পেটেন্ট রক্ষা করার স্বার্থেই আইপি আইন অত্যন্ত কঠোরভাবে মেনে চলে। একদম সঠিক। আইপি চুরির বিষয়টা এখন অতীত। তাদের উৎপাদন খরচ কম হওয়ার কারণ অন্য জায়গায়। সবকিছুর ঊর্ধ্বে যে গাণিতিক সত্যটি সবচেয়ে বড় ভূমিকা রাখে, সেটি হল ROIC বা রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। এই ROICর ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, পশ্চিমা কারখানার মডেলটা খেয়াল করুন। তারা একটা $10 লাখ দামি কাটিং মেশিন কিনে দিনে মাত্র 8 ঘন্টা বা 1 শিফট চালায়। বাকি 16 ঘন্টা ওই দামি মূলধন কারখানায় অলস পড়ে থাকে, অথচ প্রতিদিন এর ডিপ্রিসিয়েশন বা মান কমতে থাকে। আর ঠিক এই জায়গাটাতেই চীনের কারখানাগুলো পদার্থবিজ্ঞানের পাশাপাশি অর্থনীতিকেও নিজেদের পক্ষে কাজে লাগায়। তারা ওই একই মেশিন কিনে 24 ঘন্টা 3 শিফটে একটানা কাজ করায়। একদম। এর ফলে পশ্চিমা কারখানায় যে মেশিনের বিনিয়োগ তুলে আনতে 10 বছর সময় লেগে যায়, চীনে তা মাত্র 3 বছরেই উঠে আসে। এই যে একটানা উৎপাদন ব্যবস্থা, এটা তাদের দ্রুত রিটার্ন এনে দেয় এবং সেই রিটার্ন তারা আবার নতুন আরও উন্নত প্রযুক্তিতে পুনঃবিনিয়োগ করার সুযোগ পায়। মানে পশ্চিমা শিফট ভিত্তিক 8 ঘন্টার মডেল দিয়ে এই গাণিতিক চক্রের সাথে পাল্লা দেওয়া আক্ষরিক অর্থেই অসম্ভব। হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পুরো ইকোসিস্টেম বা অতি ঘনত্বের জালটা কিন্তু শূন্য থেকে এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে সরকারের অত্যন্ত সুনির্দিষ্ট এবং কাঠামোগত ম্যাক্রো ম্যানেজমেন্ট।
আমরা যদি একটু পেছনে তাকাই ১৯৭৮ সালের অর্থনৈতিক সংস্কার এবং শেনজেনের মতো স্পেশাল ইকোনমিক জোন তৈরি করাটা ছিল অত্যন্ত দূরদর্শী একটি সিদ্ধান্ত। সরকারের ভূমিকা এখানে কারখানার ভেতরে ঢুকে দৈনন্দিন কার্যক্রমে খবরদারি করা নয়, বরং তারা এমন এক নিখুঁত পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে যেখানে শিল্প নিজে থেকেই দ্রুত বিকশিত হতে পারে। তারা বিশ্বমানের হাই স্পিড রেলওয়ে বানিয়েছে, বিশাল গভীর সমুদ্রবন্দর তৈরি করেছে, আর অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এমন শক্তিশালী ইলেকট্রিক্যাল গ্রিড নির্মাণ করেছে যা এই বিশাল উৎপাদন ব্যবস্থাকে সাপোর্ট দিতে পারে। পাশাপাশি অত্যন্ত সুনির্দিষ্ট কর সুবিধাও প্রদান করেছে। তার মানে দাঁড়াচ্ছে সরকার ম্যাক্রো বা বৃহৎ স্তরের সমস্ত ঘর্ষণ বা লজিস্টিক্যাল ফ্রিকশন পুরোপুরি দূর করে দিয়েছে। আর এর ফলে বেসরকারি খাত মাইক্রো বা ক্ষুদ্র স্তরের উৎপাদনে কোনো রকম বাধা ছাড়াই প্রচণ্ড গতিতে কাজ করতে পারছে। একেবারেই তাই। সবগুলো বিষয়কে একত্রিত করলে চীনের এই উৎপাদনগত আধিপত্যের চিত্রটি একেবারে পরিষ্কার হয়ে ওঠে। এটি কোনো ক্ষণস্থায়ী অর্থনৈতিক চমক নয়, সস্তা শ্রমের শোষণ বা আর্থিক কারচুপির পুরনো মডেলও নয়। এটি একটি গাণিতিকভাবে শ্রেষ্ঠ এবং অত্যন্ত সুসংগঠিত কাঠামোগত বাস্তবতা। এই ব্যবস্থাটি দাঁড়িয়ে আছে সাপ্লাই চেনের চরম ভৌগোলিক ঘনত্বের ওপর, যা সময়কে সংকুচিত করে দেয়। এটি দাঁড়িয়ে আছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের অর্থনৈতিক যুক্তির ওপর, যা মাঝখানের সমস্ত অতিরিক্ত খরচ ছেঁটে ফেলে। এটি মূলধনের সর্বোচ্চ ব্যবহার, কারিগরি বিশেষজ্ঞদের এক বিশাল বাহিনী এবং একটি দূরদর্শী রাষ্ট্রীয় অবকাঠামোর ওপর প্রতিষ্ঠিত। একদম তাই। দশকের পর দশক ধরে পশ্চিমা বিশ্বের ধারণা ছিল নিজেদের দেশে বসে নিখুঁত ডিজাইন করা হবে আর উৎপাদনের কায়িক শ্রমগুলো দূরের কোনো দেশে আউটসোর্স করা হবে। তাদের বিশ্বাস ছিল ব্র্যান্ড আর প্যাটেন্ট ধরে রাখাই অর্থনীতির চূড়ান্ত ক্ষমতা। রাইট। কিন্তু চীনের এই ইকোসিস্টেম উৎপাদনের মৌলিক পদার্থবিজ্ঞানকেই নতুন করে সাজিয়েছে। সেখানে কারখানা আর কেবল কোনো পণ্য অ্যাসেম্বল করার বিচ্ছিন্ন জায়গা নয়, বরং ঘর্ষণহীন অতি ঘনত্বের এই বিশাল ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম নিজেই আজ চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী পণ্যে পরিণত হয়েছে।